नहीं 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 रुकिए रुकिए रुकिए, मुझे सब याद आ गया। दरअसल 24 साल पहले আমি একটা লরি চালাতাম। আর সেই লরিটা অ্যাক্সিডেন্ট করেছিল রাজমহলের বড় রাজাবাবুর গাড়ির সঙ্গে। বড় রাজাবাবু মারা যান তাতে। এটা কি দুর্ঘটনা? দুর্ঘটনা এটা, হ্যাঁ কি না বলো? নেই, ও অ্যাক্সিডেন্ট ছিল না। আসলে আমাকে পয়সা দেওয়া হয়েছিল রাজাজির গাড়িটাকে ঠুকে দেওয়ার জন্য। হ্যাঁ, আমার মালিক সীতারাম চৌবে আমাকে পয়সা দিয়েছিল আর বলেছিল রাজাজির গাড়িটা ঠুকে দিতে, যাতে ওই গাড়িতে থাকা দুজন প্রাণে না বাঁচে। মানে খুন? দুর্ঘটনার মতন করে তুমি দুটো মানুষকে খুন করেছো পয়সা খেয়ে? আর সত্যিটা লুকানোর জন্য তুমি এই ট্যাঙ্কের ভেতরে বসেছিলে লুকিয়ে? এই এবার লকাপে চল, আমাদের আরো কিছু জেরা করা বাকি আছে। আসল সত্যিটা তো স্বীকার করেই নিল, এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার থানায় নিয়ে গিয়ে কিছু অফিসিয়াল স্টেটমেন্ট নিতে হবে, তারপর যা কিছু জানতে পারবো সব এসপি ম্যাডামকে জানাবো। হ্যাঁ চল নে 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 চল চল দিদি চল চল। এই জল অনেক দূর গড়াবে স্যার। এরপর একে একে রাজমহলের রহস্যের পর্দা ফাঁস হবে। বড়মার চোখের জলের হিসেব হবে। মানুষটা 24 বছর ধরে ঘর বন্ধ হয়ে অপেক্ষা করেছে। আর নয়, কিছুতেই নয়। আপনাদের বংশের সকলেরই মাধুরীতে এরকম লেখা থাকে নিশ্চয়। আদিত্য আর ইন্দ্রর গলার মাদুলি তো রাখাই আছে ঠিক মতো, চুরি তো হয়নি। বড় তরফের সন্তানের নামে রাখা বাক্সটা তো ফাঁকাই থাকার কথা। ঠাকুর, আজ থেকে 24 বছর আগে আমি সনাতনকে দিয়ে বড় তরফের প্রথম সন্তানকে হত্যা করিয়েছিলাম। অঙ্কুরে বিনাশ করেছিলাম তার অধিকার। তারপর একে একে বড় তরফ আর সনাতনকেও আমি এই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছি, কারণ সনাতন বিশ্বাসঘাতকতা করতে গেছিল। তবে কি সে সেদিন সফল হয়েছিল? মারেনি সেদিন সেই বাচ্চাটাকে, বাঁচিয়ে রেখেছিল। তাই যদি হয়, তাহলে সেই শিশু তো আজ আর শিশু নেই। রুদ্ররূপ সান্যাল কি সত্যি চেনে তাকে? আর সেই উত্তরাধিকারী বড় তরফের একমাত্র সন্তান, সে কি নিজে জানে তার বংশ পরিচয়? প্রশ্ন প্রশ্ন প্রশ্নের পর প্রশ্ন ভিড় করে আসছে মাথায়। তার কারণ তুমি হঠাৎ করে একসঙ্গে সব দিক থেকে ঝড় তুলে দিয়েছো। উত্তরাধিকারী আর বড় তরফের মৃত্যু রহস্য নিয়ে একসঙ্গে নাড়াচাড়া শুরু হয়ে গেছে। কিন্তু কেন? কি চাও তুমি? রুদ্ররূপ সান্যাল কি আমায় ঠকাচ্ছে? কিন্তু কাগজখানা তো আসলে ছিল।
যাচ্ছে। এত বছর ধরে এত কষ্ট করে বুদ্ধি করে আমি এই জায়গা তৈরি করেছি, শুধুমাত্র নিজের জন্য এক লহমায় তুমি সবকিছু ছিনিয়ে নেবে, কেড়ে নেবে আমার থেকে আমার সিংহাসন। পারবে না, কেউ পারবে না। এটা তো হওয়ার কথা নয় ঠাকুর। আমি রাজমহলের ছোট রানী, সব উত্তরাধিকার আমি নিজের হাতের মুঠো থেকে গলতে দেব না, এক টুকরো জমি ছাড়বো না আমি। এই আমি তোমার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে গেলাম। তার জন্য যদি আমায় শত্রুপক্ষের সাথে হাত মেলাতে হয়, তাই করব। হ্যাঁ, করব। ছোট কুমারকে আজই মানে এক্ষুনি অন্য সংশোধনাগারে সরানোর ব্যবস্থা করো। ওকে ইওর হাইনেস। কিন্তু কেন? আজ রাতে সংশোধনাগারে অগ্নিকাণ্ড ঘটাতে হবে। আগুন লেগেছে! আগুন লেগেছে! আরে কে কোথায় আছো? বাঁচাও! আগুন লেগেছে! ও ভাই! আরে ভাই! আরে ওদেরকে ছাড়ো! নিয়ে এসো! পুরো মারবো নাকি আমি? আরে জীবনে অনেক কিছু করা বাকি আছে, নিয়ে এসো! আরে ভাই! অন্য সেলে ট্রান্সফার করতে হবে। বল না ভাই! চল 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 চল! স্যার, স্বাগতা দিদির কাছে সব খবর পৌঁছে গিয়েছে। এবার যত তাড়াতাড়ি সম্ভব সীতারাম চবেকে ধরতে হবে। আচ্ছা স্যার, টাকা দিয়ে মানুষ খুন করলো, কিন্তু কেন বলুন তো? সেটা পরের কথা। এসপি ম্যাডামের সামনে সবটা ডিনাই করে গেল লোকটা। ভাই, ফুলকি, তুমি পেরেছিস? কি হয়েছে? এই কি অবস্থা, এরকম কেন করছো তুমি? একটা বিরাট বড় ঘটনা ঘটেছে। রুদ্র যে সংশোধনাগারে আছে, সেখানে আগুন লেগেছে। হ্যাঁ? মানে এ তো সর্বনাশা কাণ্ড। রুদ্র ঠিক আছে? কিছু জানি না আমি, কোনো আপডেট নেই আমার কাছে। রে ভাই, এরকম কেন হলো বলতো? এটা কি হলো? দি ভাই, আমরা এক্ষুনি যাবো। স্যার, তাড়াতাড়ি চলুন, ওখানে গেলেই বুঝতে পারবো পরিস্থিতি কি। জেলের মধ্যে এইভাবে আগুন লাগলো কি করে স্যার? দেখুন, আমরা পুরো বিষয়টা খতিয়ে দেখছি, তবে এখনো পর্যন্ত আগুন ঠিক কি করে বা কোন সোর্স থেকে লেগেছে সেটা এখনো জানা যায়নি। তবে আমরা আপ্রাণ চেষ্টা করছি, খুব তাড়াতাড়ি আমরা জানতে পারবো এই কারণটা। এতগুলো মানুষ যেখানে রয়েছে সেখানে কি আরেকটু সতর্ক হওয়া যেত না স্যার? দেখুন, এটা একটা কমপ্লিটলি অ্যাক্সিডেন্ট। আমরা প্রম্পট অ্যাকশন নিয়েছি। আমরা যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত কয়েদিদের অন্য উইংয়ে শিফট করিয়েছি। আমি আপনাদেরকে অ্যাসিওর করছি কারোর প্রাণহানি হয়নি, প্রত্যেকে সুস্থ এবং সুরক্ষিত আছে। আর আমি আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা কিন্তু প্রশাসনের উপর একটু ভরসা রাখুন, আর প্লিজ কোনো রকম গুজব ছড়াবেন না। কি অবস্থা, মিডিয়া তো পুরো ছেকে ধরেছে। হ্যাঁ, তো এটা তো হবারই ছিল, স্বাভাবিক। এটা দিস ইজ হিউজ। আমাদের আসল খবরটা বের করতে হবে জামাইবাবু। একদম ঠিক। রুদ্র স্ট্যাটাসটা সবার আগে জানাটা দরকার। প্লিজ এক্সকিউজ মি। ম্যাডাম, দেখেছেন কি অবস্থা? স্যার, রুদ্র কোথায়?
দেখুন কোনো রকম প্রবলেম হয়ে থাকলে আমাদেরকে পরিষ্কার করে বলুন প্লিজ, কিছুটি করবেন না। আগুন লাগানোর ব্যাপারটা কোনো ষড়যন্ত্র না তো? বা আপনারা কোনো সত্য গোপন করছেন না তো আমাদের থেকে? না না না, কোথাও একটা ভুল হচ্ছে ম্যাডাম। দেখুন, মিডিয়ার কাছে আমরা যা যা স্টেটমেন্ট দিচ্ছি সেগুলো সবটাই পুরোপুরি সত্যি। মানে অ্যাক্সিডেন্ট জেনুইনলি হয়েছে? হ্যাঁ, ডেফিনেটলি। ফরচুনেটলি আগুন খুব তাড়াতাড়ি আয়ত্তে আনা গেছে। অ্যাকচুয়ালি জায়গাটা বড্ড বদ্ধ, তো তাই কয়েদিরা খুব বেশি প্যানিকি হয়ে পড়েছিল। স্যার, আমি আপনাকে আবারও একই প্রশ্ন করছি, রুদ্র কোথায়? ওনাকে অন্য উইংয়ে শিফট করানো হয়েছে বাকি কয়েদিদের সাথে। দেখুন ম্যাডাম, এটা অ্যাকচুয়ালি একটা কমপ্লিটলি অ্যাক্সিডেন্ট ছিল। আর সেই জায়গায় সেই ক্ষেত্রে কি স্যার একবার জামাইবাবুর সাথে দেখা করা যায় না? না, সেটা এক্ষুনি সম্ভব। কেন? এক্ষুনি তো বললেন আপনারা সবটা সামলে নিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, বলেছি। দেখুন, সংশোধনাগারের তো কিছু পার্টিকুলার প্রোটোকলস থাকে, আর সেগুলো এই মুহূর্তে একেবারে ঘেঁটে গেছে। আমরা এন্টায়ার প্রসেসটা আগে একটু সিস্টেমের মধ্যে নিয়ে আসি। প্রত্যেক কয়েদিকে আমরা আলাদা করে সেল অ্যালট করি, তারপর আপনারা দেখা করতে পারবেন, তখন কোনো অসুবিধা থাকবে না। কিন্তু না, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আপনারা গুছিয়ে নিন, আর আমার তরফ থেকে যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় অবশ্যই জানাবেন, আমি এখানেই আছি। কেমন? ওকে ম্যাডাম, নো ইস্যু। এক মিনিট, রাজমহলের ছোট কুমার এখানেই ছিল না? হ্যাঁ, ছিলেন। অ্যাকচুয়ালি যারা আন্ডার ট্রায়ালে আছেন তাদেরকে আগেই অন্য উইংয়ে শিফট করানো হয়েছিল, আর সেটা রুটিন মাফিক, আর যার জন্য তারা শুরু থেকেই সুরক্ষিত জায়গায় ছিলেন। ম্যাডাম, আমরা একটু পরেই এটা প্রেস কনফারেন্স করবো, সেটা আপনি যদি প্রেজেন্ট থাকেন। ম্যাডাম, আমি 1 মিনিট একটু আসছি। আচ্ছা, প্লিজ প্লিজ আপনারা একটু শান্ত হন, একটু পেশেন্স রাখুন। আমরা এক্ষুনি একটা প্রেস কনফারেন্স করব, তাতে আপনাদের যাবতীয় প্রশ্নের উত্তর আমরা দেব। আর হ্যাঁ, আমাদের এখানকার এমএলএ লাবণ্য ম্যাডামও আমাদের সঙ্গে থাকবে, কেমন? ভাই স্যার, সব ঠিক আছে তাই না? হ্যাঁ, এখন অব্দি তো তাই মনে হচ্ছে। চলো বাইরে চলো। বলছেন দিদি বাইরে উঠি। ইউ আর আন্ডার অ্যারেস্ট সীতারাম চৌবে। চলুন, বাকি কথা থানায় হবে। गलती हो रहा है, आप लोगों का बहुत बड़ा गलती हो रहा है। देखिए, वो मोहन सिंह जो है ना, वो मामूली ड्राइवर আছে, ও খুদ অ্যাক্সিডেন্ট করলো, আর ইতনা দিন বাদ আমার উপর দোষ চাপিয়ে দিচ্ছে। इसलिए क्योंकि ये ব্যবস্থা আমার আছে, इसलिए। হ্যাঁ, দেখুন, আমি ও গাড়িতে ছিলাম না, স্পটে ছিলাম না, ঠিক? কিসের ওয়ারেন্ট আছে? ম্যাডাম জি, আমার কোনো দোষ নেই ম্যাডাম জি, আমি ব্যবসা করি, মেহনত করতে এখন। তাই নাকি? হ্যাঁ। তো সেই মেহনতের মধ্যে কাঠের চোরা চালানো পড়ে বুঝি? ভালো করে দেখুন অ্যারেস্ট ওয়ারেন্টটা, এর মধ্যে স্পষ্ট লেখা রয়েছে আপনার বিরুদ্ধে কাঠের চোরা চালানের অভিযোগ রয়েছে। এই, একে থানায় নিয়ে চলো। ম্যাডাম জি, আমি কিছু করিনি ম্যাডাম জি, বহুত বড় গলত हो रहा है, আমি কিছু জানি না, আমাকে ছেড়ে দিন। আরে আমি কিছু করিনি। সংশোধনাগারের সমস্ত কয়েদিরা সুরক্ষিত আছেন। আমি আপনাদের আবারও বলছি, কোনো রকম ভুল খবর ছড়াবেন না এবং কোনো রকম গুজবে কান দেবেন না। হ্যাঁ স্বাগত দিদি, বলো। সীতারাম চৌবে অ্যারেস্ট হয়েছে পুলিশে। ওর বিরুদ্ধে কাঠের চোরা চালানের অভিযোগ ছিল। পুলিশ বেশ কিছুদিন ধরেই জঙ্গলপাড়া অঞ্চলে ওর বিরুদ্ধে খোঁজখবর চালাচ্ছিল। কাল মাঝরাতে সীতারামেরই 4-5টা লরি কাঠের চোরা চালান করতে গিয়ে ধরা পড়েছে। ওকে থানায় নিয়ে যাচ্ছি, দেখি চেপে ধরলে আর কি কি কথা বেরোয় পেট থেকে। তুমি সব জানাতে থাকো, রাখছি। হ্যাঁ ঠিক আছে। সীতারামের কোনো খবর? হ্যাঁ স্যার, স্বাগত দিদি ওকে অ্যারেস্ট করেছে, তবে শুধুমাত্র বড়রাজা বাবুর অ্যাক্সিডেন্টের কেসের জন্য নয়। সীতারাম চবে কাঠে চোরাচালান করে, কালকে 4-5টা লরি ধরা পড়েছে। লোকটার তো অনেক গুণ আছে দেখছি। কিন্তু এই
লোকটাই স্যার মোহন সিংকে টাকা দিয়েছিল না বড় রাজাবাবুকে মেরে ফেলার জন্য? দুটো ঘটনার মধ্যে আপনার কোনো মিল লাগছে? দুটো ঘটনার মধ্যে মিল বুঝতে পারছি না, মনে হয় না, মানে পসিবল কি? সবচেয়ে বড় সমস্যা হচ্ছে একটা টাইম লাইনের ডিফারেন্স। এত বছর আগের ঘটনা, 24 বছর আগে সীতারাম চৌবে তখন কাঠের ব্যবসা করতো কি না, করলেই বা সেটা কতটা বড় স্কেলে করতো, কি করতো। একটাই পসিবল লজিক আছে, সেটা হচ্ছে সীতারাম চৌবে কাঠের চোরাচালান শুরু করছিল, তখন রাজাবাবু তাতে বাধা দেয়, সেই জন্য সীতারাম চৌবে বড় রাজাবাবুকে নিজের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, তাকে মেরে ফেলার প্ল্যান করে। না স্যার, মিলছে না। একজন রাজা, একজন এস্টেটের মাথা, তাকে সামান্য কাঠের চোরাচালানকারী মেরে ফেলার ক্ষমতা রাখে? আর 24 বছর আগে সীতারাম চৌবের এত বড় ব্যবসা ছিল? না, আই গেস তখন মেবি সবে সবে ওর বিজনেস সেট আপ করছে। তাহলে কি তৃতীয় কেউ, যে আড়ালে থেকে সীতারাম আর সীতারামের মারফত মোহন সিংকে দিয়ে এই কাজগুলো করিয়েছে? কি এর জল কিন্তু অনেক দূর গড়াবে। আমার যা মনে হচ্ছে এর শিকড় অনেক গভীর অব্দি। হ্যাঁ স্যার, আমারও তাই মনে হচ্ছে। রাজবাড়িতে অনেক রহস্য আছে। আমার মন বলছে সীতারামের মুখ থেকে অনেক সত্যি বেরিয়ে আসবে, যার থেকে ধোঁয়াশাটা একটু হলেও কাটবে। ম্যাডাম, সংশোধনাগারের কাজ আমাদের হয়ে গেছে। রুদ্ররূপ সান্যাল এখন আমাদের হেফাজতে আছে। আর ইন্দ্র? আগে ছোট রাজকুমার নিরাপদেই আছেন, ওনাকে আগেই অন্য ইনসে সরিয়ে দেওয়া হয়েছে। আর কিছু? হ্যাঁ ম্যাডাম, একটা খবর আছে। বাহ, আপনি রাজমহলের সবাইকে আগুনের তাপ ছুঁয়ে আসুন। কি খবর? সীতারাম চৌবে। সে আবার কি করলো? মোহনকে বলেনি আন্ডারগ্রাউন্ড হতে? পুলিশ সীতারামকে তুলে নিয়েছে, মানে অ্যারেস্ট করেছে। কি? হতে পারেনি। কিন্তু আমি তো বলেছিলাম সীতারামকে ইমিডিয়েটলি জানাতে। আমার মনে হয় পালানোর সময়ও পায়নি, তার আগেই বীরভূম পুলিশ ওকে অ্যারেস্ট করেছে। আগে মোহন, তারপর সীতারাম। তার মানে মোহন সিং নিশ্চয়ই পুলিশকে কিছু জানিয়েছে, বয়ান দিয়েছে। আগে ম্যাডাম শুনলাম তো সেরকমই, মানে তারপরেই তো ভোরের বেলায় সীতারামকে পুলিশ অ্যারেস্ট করেছে, ওই এসিপি স্বাগতা বসু। স্বাগতা বসু বড্ড উঠছে এই স্বাগতা বসু। জলে থেকে কুমিরের সাথে বিবাদ করার এত শখ কিসের ওর? ওকে রাজমহলের চৌহদ্দি থেকে সরাতে হবে, আর কেসটা হাতের বাইরে যাওয়ার আগে সীতারামকেও চুপ করাতে হবে। এমন কোনো একটা মতলব বাড়তে হবে যাতে এক ঢিলে দুই পাখি মরে। আসুন আমার সঙ্গে। কি হয়েছে বলতো? দিভাই এরকম ভেঙে পড়েছে কেন? সংশোধনাগারে আগুনে এক্স্যাক্টলি কতটা কি ক্ষয়ক্ষতি হয়েছে এখনো জানা যায়নি, তবে ওরা তো বলছে কোনো ক্যাজুয়ালিটি হয়নি। কিন্তু কারোর সঙ্গে তো দেখাও করতে দেয়নি। কি বলতো, এমন নয় যে রুদ্রর প্রতি আমার এখনো প্রচন্ড ভালোবাসা আছে বা ওর চিন্তায় আমার রাতে ঘুম হচ্ছে না, এরকমটা মোটেই নয়। কিন্তু কোথাও তো এটাও আমি চাই না যে ওর কিছু হয়ে যাক। হ্যাঁ, আমি মানছি, আমি স্বীকার করছি আমার টেনশন হচ্ছে। কি করবো বল, টেনশন হচ্ছে আমার। আচ্ছা ঠিক আছে,
আমি না হয় রাজমহলের আইপিএস স্বাগত দিকে বলবো ভেতর থেকে খবর নিতে। দিভাই আমি শিওর রুদ্রদা সেফ অ্যান্ড সাউন্ডই আছে। হ্যাঁ রে, আগে সকলে কিছু মুখে দে তো, এনে ধর। উফ, কাল রাত থেকে একেবারে তাণ্ডব চলছে যেন। এই লাবু, এই সমস্ত চিন্তা ভাবনা এখন ছাড়তো। আর এই যে ফুলকি আর রোহিত, তোমাদের দুজনের ব্যাপারটা তো আমি কিছু বুঝতেই পারছি না। কাল রাত্রিরে কি একটা জরুরি কাজ আছে বলে দুজনে মিলে বেরিয়ে গেল। কি কাজটা কি? তোমারও তো কিছু জানে না, কেউ কিচ্ছু জানে না। বাড়িতে কি হচ্ছে আমাকে তো কেউ কিছু বলবে? আসলে মা একটা ব্যাপারে খটকা লাগছে। স্যার বলুন না। ধানুর শ্বশুরবাড়ির একটা বিষয় নিয়ে ফুলকির মনে একটা খটকা ছিল। আবার কিসের খটকা? ভাই, ফুলকি ছেলে মানুষ, ও সব বিষয়ে খটকা লাগে, কিছু করার নেই। দেখ, ধানু শ্বশুরবাড়িতে পরিস্থিতি এমনি খুব একটা স্বাভাবিক নেই ওই কোর্ট কেসটার পরে। ধানু আর একটা সুযোগ দিতে চাইছে আদিত্যকে, আর তোরা সেটা সমর্থন করছিস। তাই আমার মনে হয় এই অবস্থায় ধানু শ্বশুরবাড়ির কোনো ব্যাপারে আমাদের কারোরই নাক গলানোর জাস্ট কোনো দরকার নেই, উচিত হবে না। বাবা ঋষিপদেব আমাকে ইশারা দিয়েছেন, আমার হারিয়ে যাওয়া মেয়ে আশাকে বেঁচে আছে। তুই ওদের আমার কাছে এনে দিবি, তুই ওদের আমার কাছে এনে দিবি, আমার কাছে এনে দিবি। নাক তো গলাতাম না, কিন্তু বড়মার মুখটা যে বারবার ভেসে উঠছে। আর সত্যি বলতে গেলে তো বড় রাজা বাবুর মৃত্যুটা দুর্ঘটনা নয়, খুন। এসব কথা তো সবাইকে বলতেও পারছি না এখন। আরো টেনশন বাড়বে, সবাই ভাববে ধানু দিদি বিয়েটা ভুল জায়গাতে দেওয়া হয়ে গেছে। পুরো ঘটনাটা বোঝার আগে স্পষ্ট করে কাউকে কিছু বলতেও পারছি না। কি বড় রাজা বাবুর মৃত্যুর জন্য তাই সেটা আগে জানতে হবে।